সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন এলাকা থেকে ভোটারদেরকে ফোন দেওয়া হচ্ছে এবং এই বিশেষ করে নারী ভোটারদেরকে ফোন দিয়ে বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। একই সাথে আমরা দেখতে পেয়েছি আমাদের টিএসসিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে রুমগুলো আছে সেই রুমগুলোতে আমরা দেখতে পেয়েছি একটা ছাত্র সংগঠন তাদের দলীয় যেই প্রচারণা সামগ্রীগুলো আছে সেগুলো রেখেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে মনোসম্মতি দিয়েছে। তো এটার মাধ্যমে তো লেভেল প্লেইং ফিল্ড এনশিওর হয় না। তো সব মিলিয়ে তাদের অপেশাদারিত্বমূলক আচরণ এবং একটা বিশেষ ছাত্র সংগঠনকে ফ্যাসিলিটি দেওয়া, এর মাধ্যমে আমরা নির্বাচনের ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন দায়িত্বশীল আচরণ করে, কারণ এই নির্বাচনের দিকে সবাই তাকিয়ে আছে। জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলছি বাংলাদেশে আমরা গণতন্ত্রের একটা ম্যাচিউর পজিশনে যাব। সেই ম্যাচিউর পজিশনে যদি আমরা যেতে চাই এবং গণতন্ত্রের যদি একটা স্থায়ী রূপে যেতে চাই, তাহলে আমাদের এই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আশা রাখবো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং নির্বাচন কমিশনে যারা আছে তারা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। এবং একই সাথে আমি ভোটারদেরকে অনুরোধ করব, আপনাদেরকে যারাই ফোন দেখ, যত ধরনের হুমকি দেখ, আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা 9 তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন। আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সত্যের পক্ষে ছিল, সবসময় সততার পক্ষে ছিল। যারাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই ধরনের প্রভাবিত করার চেষ্টা করবে, পরিবারকে হুমকি দিবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে এবং তারা অবশ্যই সৎ, দক্ষ এবং যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবে বলে আমি বিশ্বাস করি। আসন্ন ডাকসু নির্বাচনে কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী ব্যালট নাম্বার 1 উম্মে সালমার কাছে। উম্মে সালমা, আপনি একটু আগে ভিজিট করেছেন, দেখেছেন সেখানে পরিবেশটা নোংরা, খাবার পানির ঠিকঠাক নেই, পিউরিফিকেশন নেই, আর যে পরিবেশে খাওয়া দাওয়াটা হচ্ছে সেই পরিবেশটাও ঠিক নেই, আবার খাবারের মানও ঠিক নেই। এই বিষয়গুলো আপনি কীভাবে অ্যাড্রেস করবেন? আসসালামু আলাইকুম, আমি উম্মে সালমা। আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচন করছি। আমার ব্যালট নাম্বার 1। আমি প্রথম দিকেই সব কমন রুম, ক্যাফেটেরিয়াগুলো নিজের সশরীরে ভিজিট করেছি, সমস্যাগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং সেই সমস্যাগুলো সমাধানের যে উপায়গুলো সেগুলো নিয়ে আমি আমার ইশতেহার সাজিয়েছি। আমি দেখলাম একটু আগেই আমি ডাকসু ক্যাফেটেরিয়াতে গিয়েছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমাদের এক পাশে কলা ভবন, সামনে হচ্ছে IML, পেছনে সামাজিক বিজ্ঞান অনুষদ, আর অন্য পাশে লাইব্রেরি। আমরা জানি কোথাও মানে কোনো খাবারের ব্যবস্থা নেই। একটা দোকান আছে, ওটাতে খাবারের অনেক মূল্য, যেটা স্টুডেন্টদের জন্য সাশ্রয় মূল্য না। তো সে জায়গা থেকে আমরা সবাই বাধ্য হয়ে মূলত আসি আমাদের ডাকসু ক্যাফেটেরিয়ায়। আমরা দেখতে পাই এখানে একটা স্টুডেন্টের জন্য যতটুকু খাবার প্রয়োজন, এক প্লেটে ততটুকু খাবার আমরা দেখি না। একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য যতটুকু খাবার প্রয়োজন ততটুকু থাকে না, এবং সেই সাথে পুষ্টিমানের দিকেও প্রশ্ন তোলা যায়, কারণ এখানে কোনো পুষ্টিমান বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হয় না। আপনি কি করবেন নির্বাচিত হলে? সেই জায়গা থেকে আমি যদি নির্বাচিত হই, প্রথমেই আমি অ্যাড্রেস করব যে সমস্যাটি, সেটা হচ্ছে খাবার পানীয়। আমরা জানি পানির অপর নাম জীবন, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের যে পানির ব্যবস্থা আছে এখানে কোনো পিউরিফিকেশনের সুযোগ নেই। সেই জায়গা থেকে আমার প্রথম পদক্ষেপ থাকবে ক্যাফেটেরিয়াগুলোতে স্বাস্থ্যসম্মত ফিল্টার স্থাপন করা। সেকেন্ড, আমি যে জায়গাটা অ্যাড্রেস করব সেটা হলো আমাদের খাবারের মান যাতে পুষ্টিবিদদের পরামর্শে আমরা একটা নির্দিষ্ট তালিকা আকারে আমাদের যে পরিমাণ পুষ্টির দরকার একটা স্টুডেন্টের জন্য, সেই পরিমাণ পুষ্টি দিয়ে আমরা খাবার মেনুটা তৈরি করার চেষ্টা করব। প্রতি 3 মাস অন্তর আমরা সেটা বিবেচনা করব যে ঠিক আছে কিনা। ইনশাআল্লাহ মনিটরিং সেল গঠন করার মাধ্যমে আমি এটা তত্ত্বাবধান করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই আমাদের কমন রুমগুলোতে স্যানিটারি ন্যাপকিনের যে ব্যবস্থাটা আছে এটা অনেকটাই অচল। অনেক সময় এটা অ্যানালগ পদ্ধতির কারণে মেয়েরা প্যাডটা ইউজ করতে পারে না। সেই জায়গা থেকে আমি অলরেডি আমার প্যানেলের বাইরের সহযোগিতায় এবং ইনসাফের সহযোগিতায় 5টা বেন্ডিং মেশিনের ব্যবস্থা করেছি। এটা আমি নির্বাচনী তফসিলের কারণে এখন বসাতে পারছি না। আমি আশা করব নির্বাচন যেমনই হোক 9 তারিখের পর দিন 10 হইতে 12 তারিখের মধ্যে আমি বেন্ডিং মেশিনগুলো স্থাপনের ব্যবস্থা করব। কারণ আমাদের এই যে ডাকসু ক্যাফেটেরিয়া, লাইব্রেরি এবং সামাজিক বিজ্ঞান অনুষদ বলেন, কার্জন হল বলেন, কোনো এলাকাতেই আমি নিজে যখন গিয়েছি কোনো স্যানিটারি ন্যাপকিনের, যেটা আমাদের জরুরি মেয়েদের জন্য, ওইটার ব্যবস্থা নেই। সেই জায়গা থেকে আমি এটাও নিশ্চিত করব ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা অনেকগুলো কথা শুনেছি। আশা করি উম্মে সালমা তার কাজের যে দক্ষতা, তার যে অনেস্টি এবং ইন্টিগ্রিটি, একই সাথে কাজের যে পূর্ব অভিজ্ঞতা, সেটার আলোকে
এই যে নারীদের যে সমস্যাটা রয়েছে ভ্যান্ডিং মেশিনের, একই সাথে কলাভবন ক্যাফেটেরিয়াতে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হবে। আমরা পুষ্টিকর দুমুঠো ভাত খেতে পারবো সেই প্রত্যাশা রেখে সবার কাছে উম্মে সালমার জন্য ভোট চাই। আশা করি 1 নম্বর ব্যালটে আপনারা 9 তারিখে ভোটটি দিবেন। একই সাথে আমি সদস্য পদপ্রার্থী, আমার ব্যালট নাম্বার 187। আমার জন্য তুমি একটু ভোট চাও। উনি রায়হান উদ্দিন, উনি সদস্য পদপ্রার্থী 187 নং ব্যালট। সে অনেক ভালো মানুষ এবং তার যে স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন রকম কাজ করেন এবং আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে তার যে অভিজ্ঞতা এবং তার ডিবেটিং সোসাইটির যে অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে উনি স্টুডেন্টের জন্য কাজ করতে চান, স্টুডেন্টের স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে চান এবং তার দক্ষতা যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করার যে দক্ষতা সেটি দিয়ে উনি বিশ্ববিদ্যালয়ের যে প্রোগ্রামগুলো আছে যেগুলোতে আমরা গিয়ে হতাশ হই, আশা করছি উনি যদি নির্বাচিত হন আমরা আমাদের প্রোগ্রামগুলো এনজয় করতে পারবো, প্রোগ্রামগুলো সাজানো গোছানো হবে ইনশাল্লাহ। তার যে যোগ্যতা ওটা কাজে লাগবে বলে আশা করছি। আপনারা তাকে যোগ্য মনে করেই ভোট দিবেন এবং আসলেই উনি যোগ্য। আমি ওনার পার্সোনাল কাছের থেকে দেখেছি বলে আমি বুঝতে পারি যে উনি অনেক যোগ্য। আপনারা তাকে নির্বাচিত করবেন বলে আশা করছি। ধন্যবাদ সুনাম করার জন্য। আশা করি এই সুনামের ফলে অন্তত কয়েকটি ভোট আমাদের বাড়বে। বিশ্ববিদ্যালয়কে যদি একটা স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করতে চাই তাহলে সবার আগে আমাদেরকে বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে হবে। সাইবার বুলিং যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা। আমি যদি সাদিক কায়েম আপনার কাছে আসি, আপনাদের যে 36টা দেখলাম যে ম্যান্ডেট আছে সেখানে দুর্দান্ত বেশ কিছু আইডিয়া আপনারা রেখেছেন। যখন আমরা ইশতেহারগুলো পড়ি তখন আমার মনে হয় যে এগুলো বাস্তবায়ন হলে আমরা একটা অন্য ছবি দেখতে পারবো ক্যাম্পাসে। কিন্তু মুশকিল হচ্ছে বাস্তবায়নে গিয়ে আমরা প্রতিনিয়ত চ্যালেঞ্জ ফেস করি। আপনাদের ইশতেহারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থার কথা বলছেন, আপনারা অদম্য মেধাবৃত্তির কথা বলছেন, সবচেয়ে বড় কথা সাইবার সিকিউরিটি সহ নানা বিষয়। প্রথম কথা হচ্ছে একটা ধারণা যে ইসলামী ছাত্র শিবির মানে আমরা হয়তো একটা কনজারভেটিভ হয়ে যাব, এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে। এই ধারণাটা ভাঙাটাই একটা বড় চ্যালেঞ্জ কিনা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গবেষণা খাতের কথা বলা হয়, যেখানে আমরা দেখি সবচেয়ে কম বরাদ্দ থাকে ধরতে গেলে গবেষণা খাতে, সেটা বাড়ানোর উপায়টা কি? দুটো বিষয় একটু বলবেন। ধন্যবাদ। আমরা আমাদের ইশতেহারে প্রথমে হচ্ছে 6 ইয়েস এবং 6 নো, ছোট জিনিসকে সবসময় আমরা ইয়েস বলবো আর ছোট জিনিসকে আমরা নো বলবো। 6 ইয়েস যে ব্যাপারে আমরা সবাই কনসেনসাস আছি, সবাই আমরা এই জিনিসটা চাই। আচ্ছা, তো এগুলো একটু আমি একটু পাঠ করে শোনাতে চাই, তারপর আমি আমার আলোচনায় যাব। Please. এর মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ইনস্টিটিউট বানানো। দ্বিতীয়ত আবাসন সংকট সমাধান, এটাকে সবসময় আমরা ইয়েস বলবো। তৃতীয়ত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, সে জায়গায় আমরা সবসময় ইয়েস বলবো। চতুর্থত চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, সে জায়গায় আমরা ইয়েস বলবো। পঞ্চম উন্নত পরিবহন, সবসময় ইয়েস বলবো। এবং ষষ্ঠ ক্যারিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য ও সেবা। আর 6টা জিনিসকে সবসময় আমরা নো বলবো। এর মধ্যে 1 নম্বর হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতা, যেটা গত 16 বছরে আমরা ভিকটিম ছিলাম। দ্বিতীয়ত গণরম এবং গ্যাস্ট্রুম কালচার, যে কালচারের মাধ্যমে আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে তাদের এই স্বপ্নগুলো ভঙ্গ হয়েছে। তৃতীয়ত বৈষম্যমূলক নীতি আচরণ, যে নীতি এবং আচরণের মাধ্যমে একজন শিক্ষার্থী অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট হওয়ার পরও তার পরিচয়ের কারণে তাকে বৈষম্য করা হয়েছে, তাকে নিয়োগ দেওয়া হয় না, দলীয় বিবেচনা নিয়োগ হয়েছে এবং মেরিটোক্রেসিকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে চতুর্থত মাদক চিন্তা এবং চাঁদাবাজি, যেটাকে আমরা সবসময় নো বলবো, যেটার মাধ্যমে নৈতিক অধপতনমূলক কাজের সাথে শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়। পঞ্চম হচ্ছে লাঞ্চের পরে আসেন কালচার, যেটা আমরা রেজিস্টার বিল্ডিংয়ে দেখতে পাই। আমরা এমন কেউ নাই এখানে রেজিস্টার বিল্ডিংয়ে গিয়েছি যে আমাদের বলে না যে লাঞ্চের পরে আসেন। লাঞ্চের পরে যখন যাই তখন বলে যে আগামীকাল আসেন। এভাবে আমরা ক্লান্ত হয়ে আবার হচ্ছে ফিরে আসি। এরপর ষষ্ঠ হচ্ছে আমাদের ইসলাম ফোবিয়া। গত 16 বছরে যে ইসলামের যে সিম্বলগুলো ছিল সেই সিম্বলগুলোকে যেভাবে প্রবলেমাটাইজ করা হয়েছে, সেটাকে যেভাবে ক্রিমিনালাইজ করা হয়েছে এবং যেভাবে হিজাব ফোবিয়া ছড়ানো হয়েছে, তো সেই হিজাব ফোবিয়াকে আমরা সবসময় নো বলবো। এবং সাইবার বুলিং, যে সাইবার বুলিংটা আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী এটা মারাত্মক আকারে ধারণ করেছে এবং এই সাইবার বুলিং বন্ধ করার জন্য আমরা ডিজিটাল কমপ্লেন বক্সের প্রস্তাবনা দিয়েছি এবং এই সাইবার বুলিং যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা আমরা করেছি আমাদের ইশতেহারে। তো এই 6টা জিনিসকে আমরা নো বলবো। এখন আমরা যদি এই বিশ্ববিদ্যালয়কে যদি একটা স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করতে চাই তাহলে সবার আগে আমাদেরকে বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে হবে। এখন একাডেমিক ইনস্টিটিউট আমরা কিভাবে করতে পারি? একাডেমিক ইনস্টিটিউট বানানোর জন্য আমাকে একাডেমিয়ায় আমাকে ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে, আমার গবেষণায় বাজেট বাড়াতে হবে, আমার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে কথা বললাম সেটাকে স্বচ্ছ করতে হবে এবং একই সাথে আমার যারা স্টুডেন্ট আমরা যারা আছে আমাদেরকে আমরা যেন শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারি সেই সুযোগ সুবিধাটা আমার রাখতে হবে। ক্লাসে এখন আমরা যাই একমুখী লেকচার, স্যাররা লেকচার দিয়ে চলে যায়, কিন্তু আমরা শিক্ষকদের ব্যাপারে কোনো আমাদের অবজারভেশন দিতে পারি না, যে কারণে আলটিমেটলি এখানে শিক্ষকরা কোনো মূল্যায়নের মধ্যে থাকে না এবং তাদের যে প্রমোশন। আমি একটা ছোট বিষয় বলি, ধরুন একটি স্টুডেন্ট, এটা আমি নিজের চোখে দেখা, যে
ফার্স্ট ইয়ারে সিজিপিএ তার মোটামুটি ভালো এলো 3.5, সেকেন্ড ইয়ারে গিয়ে তার একটু খারাপ, থার্ড ইয়ারে গিয়ে কোনো কারণে অসুস্থতার কারণে খারাপ, ফোর্থ ইয়ারে গিয়ে সে ভালো করলো কিন্তু কিউমুলেটিভ যে সিজিপিএ সেটা খারাপ এলো। আমরা বাইরের ওয়ার্ল্ডে দেখি এই সময় অ্যাসাইনমেন্টে অনেক কিছু করে একটা ব্যালেন্স করে মেধাটাকে যাচাই করে রাখে, এরকম কোনো প্ল্যান কি আপনাদের আছে ম্যান্ডেটের জন্য? আমরা আমাদের বাংলাদেশের যে সিস্টেম, আমরা তো একভাবে রেডিক্যাল চেঞ্জ করতে পারবো না, আমাকে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। আমার সবার আগে যেটা করতে হবে, আমার নিয়োগ প্রক্রিয়াতে ট্রান্সপারেন্ট করতে হবে, ক্লাসরুমের মধ্যে একাডেমিক এনভায়রনমেন্ট ফিরে নিয়ে আসতে হবে, এবং ক্লাসরুমের মধ্যে আমরা যারা স্টুডেন্টরা আছি আমরা হবে জুনিয়র স্কলার, আমাদের যারা শিক্ষকরা আছে তারা হবে সিনিয়র স্কলার, এবং গবেষণায় আমার পর্যাপ্ত বাজেট বাড়াতে হবে। আমাদের গবেষণায় এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক বাজেট এবার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মাত্র 2%। কিন্তু আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা বহির্বিশ্বে গবেষণায় বাজেট বিশ্ববিদ্যালয় মূল বাজেটের 15-20 ইভেন 28% পর্যন্ত থাকে। তো সেই জায়গায় আমরা আমাদের বলছি আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গবেষণায় তাদেরকে আগ্রহ তৈরি করার জন্য এবং সায়েন্স টেকনোলজি ইনোভেশন ক্রিয়েশনে যেন শিক্ষার্থীরা আগ্রহ তৈরি হয়, সেই জন্য আমরা এই জায়গায় বাজেট বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। এবং একই সাথে আমরা বহির্বিশ্বে দেখতে পাই শিক্ষার্থীরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পার্ট টাইম জবের সুযোগ থাকে, যার মাধ্যমে তারা শুরু থেকে তাদের যে হচ্ছে শিক্ষকদের সাথে তাদের একটা হচ্ছে রিলেশনশিপ এবং তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার হওয়া এবং পার্ট টাইম জবের মাধ্যমে তার যে কিছু ক্রাইসিস থাকে সেই ক্রাইসিসটা সে ফিল আপ করতে পারে। তো এই সিস্টেমটা আমরা ডেভেলপ করব। এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, সেই মূল কাজ থেকে কিন্তু আজকে আমরা দূরে সরে গেছি। আমাদের অবশ্যই রাজনীতি থাকতে হবে, রাজনৈতিক অর্জন আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বড় অর্জন আছে, সেটা অবশ্যই থাকতে হবে, সেটাকে নিয়ে আমরা গ্লোরিফাই করি। একই সাথে আমার যে একাডেমিক অর্জন সেটা নিয়ে যেভাবে আমার মাপা দরকার সেটা নিয়ে কিন্তু আমরা মাপি না। তো একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ যেখানে একাডেমিক একটা বিশ্ববিদ্যালয়, একটা একাডেমিক ইনস্টিটিউট বিল্ড আপ করা, সেই জায়গায় যদি আমরা পর্যালোচনা না থাকে তাহলে তো এটা বিশ্ববিদ্যালয় থাকে না। তো সেই জায়গায় আমাদের প্রায়োরিটি থাকবে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এনভায়রনমেন্ট এনশিওর করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত লাইব্রেরি ফ্যাসিলিটিস এনশিওর করা। আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে আমাদের যে বিজনেস ফ্যাকাল্টির যে লাইব্রেরি আছে 3 বছর ধরে বন্ধ আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তার কোনো উদ্যোগ নেই। আমাদের সেন্ট্রাল যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির অবস্থা খুবই ভয়াবহ, জীর্ণ অবস্থা, এবং ওখানে দেখলে বোঝা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের কী অবস্থায় আছে। যে বইগুলো আছে সেই বইগুলোকে গুপ্তধনের মতো রাখা হয়েছে। আমরা যদি বইগুলো আনতে চাই সেক্ষেত্রে এখানে অনেক আমলাতান্ত্রিক জটিলতা। এবং একই সাথে আমাদের যে একাডেমিক মেইলটা আছে, দেখেন এই একাডেমিক মেইলটা ব্যবহার করে আমরা সব রিসোর্স ইউজ করতে পারি। আমি যে বললাম হচ্ছে রেজিস্টার বিল্ডিংকে আমরা পেপারলেস করবো, আমাদের ইশতেহারে সেটা উল্লেখ আছে। সেই রেজিস্টার বিল্ডিংয়ের সামগ্রিক কাজ আমি একাডেমিক মেইলের মাধ্যমে সব কাজ করতে পারি। আমি হলে বসে, আমি বাসায় বসে এই অর্থে আপনার কাছে আমার জানতে চাওয়া ছিল, আসলে মাথায় রেখেছিলাম যে পেপারলেস রেজিস্টার বিলিংটা আমরা চাই এই অর্থে যে আমরা যখন একটা ইয়ার ফাইনাল পরীক্ষা দিতাম রীতিমতো ফুটবলের মতো হয়ে যেতাম, হলের সাইন, লাইব্রেরির সাইন, তারপর গিয়ে অগ্রণী ব্যাংকে টাকা দেওয়া, আবার রেজিস্টার বিলিংয়ে যাওয়া, মোটামুটিভাবে একটা দিন পার হয়ে যেত। সেটা আসলে ওয়ান স্টপ সলিউশন কীভাবে করা যায় চাই। সাদিক, আমি একটা কথা প্রায় শুনি, হ্যাঁ আমাদের সময় আমরা এটা শুনেছি যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় থেকে যদি আমরা নিশ্চিত করতে পারি যে বহিরাগতরা আসবে না, আসলেও সেটা আমার আত্মীয় স্বজন হতে পারে সাময়িক সময়ের জন্য, কিন্তু রাতে থাকবে না, তাহলে আমাদের আবাসন সংকট অনেকটা মিটে যায়। আপনি সেটা মনে করেন কিনা? যদি সেটা করতে হয় কি করণীয়, একটা আইডিয়া দেবেন আসলে সলিউশন। আচ্ছা দেখেন, এখানে বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের সব জায়গায় কোনো এক্সিকিউটিভ প্ল্যান নাই। সেই এক্সিকিউটিভ প্ল্যান না থাকার কারণে আমাদের এই সব সংকটগুলো দিনের পর দিনে এটা আরও তীব্রতর হচ্ছে। সেটা বলেন আবাসন সংকটের জায়গায়, সেটা বিশ্ববিদ্যালয় একাডেমিক এনভায়রনমেন্টের জায়গায়, সেটা আমাদের হেলথের জায়গায়, সেটা আমাদের খাদ্যের নিরাপত্তার জায়গায়, একই সাথে যেটা বলছেন হচ্ছে আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার জায়গায়। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে একটা কার্যকরী প্ল্যান নেওয়া দরকার, এক্সিকিউটিভ প্ল্যান দরকার। কোন কাজটা কীভাবে বাস্তবায়ন হবে, কারা বাস্তবায়ন করবে, এবং সেই কাজের আবার তদারকি করা, এটা ফলো আপ করা। তো সেই জায়গা থেকে আমরা যখন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব পেয়ে, শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা এই এক্সিকিউটিভ প্ল্যানটা করব। এবং আমরা আমাদের যে ইশতেহার করেছি, আমরা এখানে 36টা সংস্কার প্রস্তাবনা দিয়েছি, এবং সেখানে কিন্তু ক্যাম্পাসের নিরাপত্তা সেটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। এবং সেই এজেন্ডাটা আমরা কীভাবে বাস্তবায়ন করব, কোন মাসে করব, সেটাও আমরা আমাদের ইশতেহারে কিউআর কোডে ওয়েবসাইটে বিস্তারিতভাবে দিয়েছি। তো এখানে নিরাপত্তা যদি এনশিওর করতে হয়, আমাদের যারা স্টাফ আছে, প্রক্টরিয়াল টিমের যারা সদস্য আছে, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে 2000 স্টাফ আছে, তাদের কাজ কি? ওরা শুধু ওই যে রেজিস্টার বিল্ডিংয়ে বসে রাজনীতি করে, এবং স্টাফ কোয়ার্টার আছে ওখানে বসে বসে তারা এটা ভাড়া দেয়। এর বাইরে তালিকা আছে, আপনি চাইলে কি তার নাম্বার বলতে পারবেন যে আমার আইডি নাম্বার এরকম কিছু? না, এটা তো মানে হচ্ছে ওনারা তো একজন লর্ড, বিশ্ববিদ্যালয়ে মনে করেন হচ্ছে তারাই হচ্ছে একজন নবাবের মতো। তো তাদেরকে তদারকি করার এখানে কেউ নাই। তো যেহেতু দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন নাই, সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকার কারণে তারা আরও এম্পাওয়ার হয়েছে। তো আমি বিশ্বাস করি এখানে আমরা যারা নির্বাচিত হয়ে আসি, এই যে চেক অ্যান্ড ব্যালেন্স করা, পাশাপাশি তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, ক্যাম্পাসে নিরাপত্তা এনশিওর করা, সেটার জন্য অবশ্যই এই আমাদের যারা স্টাফ আছে
তাদেরকে আমাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। একই সাথে আমরা দেখতে পাই আমাদের আমাদের নারীদের যে হলগুলো আছে, সে নারীদের হলগুলোতে এটা কেমন যুক্তি, এখন পর্যন্ত আমাদের অনাবাসিক শিক্ষার্থীরা ওই হলে শিক্ষার্থী, একজন রোকেয়া হলের শিক্ষার্থী সে অনাবাসিক, সে ঢুকতে পারে না। শামসুন্নাহার হলের শিক্ষার্থী সে রোকেয়া হলে ঢুকতে পারে না। এটা কেমন যুক্তি? মানে এই বর্তমানে একটা হচ্ছে আধুনিক একটা যুগ, যেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমি পর্যাপ্ত নিরাপত্তা ইনশিওর করে আমার যে 2000 স্টাফ আছে তাদেরকে আমি ট্রেন করে আমি তো এই কাজটা করতে পারি ইজিলি। এই সব জায়গায় মানে নিরাপত্তা বলেন, বিশ্ববিদ্যালয় একাডেমি এনভায়রনমেন্ট, প্রত্যেকটা জায়গায় ফেল করার মূল কারণ হচ্ছে এখানে প্রপার এক্সিকিউটিভ প্ল্যান নাই, তদারকি করার কিছু নাই। আচ্ছা, বিশ্ববিদ্যালয় 100 বছর পার হলো, কিন্তু আলটিমেটলি এখানে প্রপার প্ল্যান ইনকম্পিটেন্সির কারণে আজকে এই অবস্থার মধ্যে আমরা